নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। এসএসসি আইসিটি অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকে ক্লাসে চ্যাপ্টার 5 লেকচার 3 আমরা আজকে যা শিখব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে ভেরিয়েবল সম্পর্কে তারপর হচ্ছে ডাটা টাইপ সম্পর্কে ধারণা নিয়েছি। আমরা প্রোগ্রামিং স্টার্ট করতে গেলে বা প্রোগ্রামিং করতে গেলে তো আমাদের ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা লাগবে। সেটা সম্পর্কে আজকে আমরা জানবো যে ইনপুট ফাংশনগুলো কীভাবে কাজ করব বা কীভাবে লিখবো, তারপর আউটপুট ফাংশনগুলো কীভাবে কাজ করে বা কীভাবে লিখবো, তারপর আমরা একটু লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানবো, তারপর একটা প্রোগ্রামিং কীভাবে স্টার্ট করে বা প্রোগ্রামিং স্ট্রাকচারটা কীভাবে হতে পারে সেটা সম্পর্কে আজকে ক্লাস আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করে যাক। প্রথমে হচ্ছে ইনপুট ফাংশন। তো ইনপুট ফাংশনটা হচ্ছে কি, প্রোগ্রামিং এর ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ। প্রোগ্রামিং ইনপুট ফাংশন হচ্ছে কি স্ক্যানএফ। স্ক্যানএফ এর স্ট্রাকচারটা হচ্ছে স্ক্যানএফ এর ভিতরে ডাবল কোটেশন থাকবে। ডাবল কোটেশনের ভিতরে একটি কি থাকবে, ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। ফরম্যাট স্পেসিফায়ার কমা এম্পারসন অফ ভেরিয়েবল। স্ক্যানএফ এর একটা হচ্ছে ইনপুট ফাংশন, সেটা হচ্ছে স্ক্যানএফ, আর একটা হচ্ছে আউটপুট ফাংশন আছে। সেটা হচ্ছে প্রিন্টএফ। একটা হচ্ছে স্ক্যানএফ আর একটা হচ্ছে কি প্রিন্টএফ। তার মানে এখানে স্ক্যানএফ যেটা আছে, স্ক্যানএফটা হচ্ছে আমার ইনপুট ফাংশন। তার মানে স্ক্যান ফরম্যাটেড, মানে স্ক্যান আর ফরম্যাটেড এফ। তারপর এখানে প্রিন্টএফ, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, এফ মানে হচ্ছে ফরম্যাটেড এফ, তার মানে হচ্ছে আউটপুট ফরম্যাটেড। তো প্রিন্টএফ এর ফরম্যাটটা কিভাবে, স্ট্রাকচারটা কিভাবে হবে, মানে এগুলো সবসময় স্ক্যানএফ এবং আউটপুট ফাংশন ইনপুট ফাংশনে এই কিওয়ার্ডগুলো সবসময় কি থাকবে, স্মল লেটার থাকবে। প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে কি থাকবে, ফরম্যাট স্পেসিফায়ার, তারপর হচ্ছে ভেরিয়েবল। ওকে, এখন দেখি যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ। স্ক্যানএফ এর পরে প্রথম বন্ধনী থাকবে, আবার প্রথম বন্ধনী শেষ থাকবে। আবার প্রিন্টএফ এর পরে প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ। এর ভিতরে কাজটা কি হবে, এর ভিতরে কাজটা হচ্ছে ডাবল কোটেশন থাকবে। ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। ডাবল কোটেশনের ভিতরে কি থাকবে, ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে একটা কথা বলা আছে যে ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার আর ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার। এখানে যেমন স্ক্যানএফও আছে, প্রিন্টএফও আছে। এটা হচ্ছে মান ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে মান আউটপুটের জন্য। মানে আমি কোনো মান যদি ইনপুট নিতে চাই তাহলে আমি হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করব, আর মানটাকে আমি যদি প্রদর্শন করতে চাই, মানে আমার কম্পিউটার স্ক্রিনে যদি আমি আউটপুট আকারে দেখতে চাই, তখন হচ্ছে আমি প্রিন্টএফ ব্যবহার করব। তাহলে স্ক্যানএফ এবং প্রিন্টএফের মধ্যে পার্থক্যটা কোথায়? তার মানে এখানে স্ক্যানএফ, এখানে প্রিন্টএফ, আর এখানেও ফরম্যাট স্পেসিফায়ার আছে, এখানেও ফরম্যাট স্পেসিফায়ার আছে। ডাবল কোটেশনের পরে হচ্ছে কমাটা ইউজ হবে, ডাবল কোটেশনের পরে। এখানেও ভেরিয়েবল আছে, এখানে ভেরিয়েবল আছে, কিন্তু এখানে ভেরিয়েবলের আগে কি আছে, একটা এন্ড আছে। এন্ডটাকে এখানে এম্পারসেন্ট বলা হয়। কি বলা হয়, এম্পারসেন্ট। এম্পারসেন্ট দ্বারা কি বোঝানো হয়, এম্পারসেন্ট দ্বারা হচ্ছে ইনপুট বোঝানো হয়। কি বোঝানো হয়, ইনপুট ফরম্যাট। তার মানে হচ্ছে কোনো কিছু মানে ইনপুট নেওয়ার জন্য আমাকে স্ক্যানএফ ব্যবহার করতে হবে, এবং স্ক্যানএফ ব্যবহার যখন করব তখন অবশ্যই ভেরিয়েবলের আগে কি ব্যবহার করতে হবে, এম্পারসেন্ট ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে ভেরিয়েবলের মাঝখানে কমা হতে পারে, কিন্তু ফরম্যাট স্পেসিফায়ারের মাঝখানে কখনো কমা হবে না। আমরা গত ক্লাসে দেখছি যে ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলি ছিল, %d ছিল, ইন্টিজার হলে %d, তারপর হচ্ছে ফ্লোট হলে %f, তারপর হচ্ছে ডাবল হলে %ld ছিল, সরি %lf ছিল, ক্যারেক্টার হলে %c ছিল। তার মানে এগুলো ছিল ফরম্যাট স্পেসিফায়ার। যদি ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে ধারণা থাকে অবশ্যই আগের লেকচারটা অবশ্যই আবার দেখতে হবে। সেজন্য বলছিলাম যে গত লেকচার 2 যেটা ছিল সেটা অবশ্যই পদে পদে প্রোগ্রামিং করতে গেলে প্রতিটা স্টেপ আমাদের প্রয়োজন হবে। এখন একটা एग्जांपल দেখি যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার মধ্যে কার ফরম্যাট স্পেসিফায়ার বসাবো, মানে এখানে যে ভেরিয়েবলটা বসবে সেই ভেরিয়েবলটা ফরম্যাট স্পেসিফায়ার এখানে বসাতে হবে। এখানে যে ভেরিয়েবলটা বসবে সেই ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার বসাতে হবে। একটা एग्जांपल দিচ্ছি ছোট করে। ধরে নিলাম ইন্টিজার a
এটা সেমিকোলন দিলাম। অবশ্য মনে রাখতে হবে আমরা যেমন বাংলা একটা লেখা শেষ করি, বাংলা একটা লাইন শেষ হলে আমরা একটা দাড়ি দিই, অথবা ইংলিশ একটা সেন্টেন্স শেষ হলে আমরা ফুল স্টপ দিই, কিন্তু এখানে একটা লাইন শেষ বোঝানোর জন্য বা এখানে একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এখানে কি দিতে হবে, সেমিকোলন। কিন্তু এটাকে আমরা বাক্য বলতে পারি, এটাকে ইংলিশে সেন্টেন্স বলতে পারি, কিন্তু এখানে প্রোগ্রামিং এটাকে কি বলা হবে, একটা স্টেটমেন্ট বলা হবে। কি বলা হবে, স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলা হবে। তার মানে একটা স্টেটমেন্ট শেষ বোঝানোর জন্য অবশ্যই আমাকে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। প্রোগ্রামিং কি দিতে হবে, সেমিকোলন। তারপর হচ্ছে ইন্টিজার এ, একটা एग्जांपल দিলাম ইন্টিজার এ। এখন এটাকে যদি আমি স্ক্যানএফ করতে যাই, একে যদি স্ক্যানএফ করতে যাই, আমি एग्जांपल হিসেবে স্ক্যানএফ ডাবল কোটেশন দিলাম। তো ডাবল কোটেশনের পরে এখানে আবার ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম। এখানে আমার স্ক্যানএফ করতে হলে কি লাগবে, এম্পারসন অফ লাগবে। এম্পারসন অফ কি বলছে, ভেরিয়েবল বলছে। এম্পারসন অফ কি বলছে, ভেরিয়েবল। তার মানে আমার ভেরিয়েবল কি আছে, এ আছে। শেষ করলাম, ঠিক আছে। এখানে জায়গাটা খালি আছে, ভেরিয়েবল এখানে এ দিলাম। তার মানে এ ভেরিয়েবলটার ডাটা টাইপ কি, এ ভেরিয়েবলটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, %d। এই %d, আমরা এখানে যে ভেরিয়েবলটা ব্যবহার করব সেই ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে ব্যবহার করব। তো প্রিন্টএফ এর ক্ষেত্রে সেম, যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে চাইবো, যেমন আমি যদি এ আমার ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই, তার মানে প্রিন্টএফ ডাবল কোটেশন %d a। তার মানে আমি এখানে যে ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলটার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। তো এখানে যদি আরেকটা ভাবে হয় যে যদি ভেরিয়েবল আরো আমার একাধিক প্রয়োজন হয়, যদি আমার ভেরিয়েবল যদি আমি একাধিক নিতে চাই, তাহলে কি করতে হবে, আমি বলছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার মাঝখানে কমা হয় না। কি বলছি, আমি আর যদি আরো নিতে চাই, মানে আরেকটা নিতে চাই, তাহলে %d যদি এখানে a, b হয়, তার মানে হচ্ছে ডাবল কোটেশন এম্পারসন অফ a, এম্পারসন অফ b। যদি আমি দুইটা নিতে চাই, তার মানে হচ্ছে দুইটা ভেরিয়েবল ব্যবহার করলে দুইবারই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। কিন্তু ভেরিয়েবলের মাঝখানে কি বলছি, কমা ইউজ করা যায়, কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার মাঝখানে কি ইউজ করা যাবে না, কমা ইউজ করা যাবে না। এখানে অবশ্যই ডাবল কোটেশনের পরে কমাটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে এখানে কমা, ডাবল কোটেশন, স্ক্যানএফ একটা ছোট হাতে, তারপর হচ্ছে আমি যদি এখানে পার্সন না দিই, এখানে যদি সেমিকোলন না দিই, এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর ধরবে। তার মানে হচ্ছে প্রোগ্রামিং এ ব্যাকরণগত ভুল ধরবে। প্রোগ্রামিং যদি একবার ব্যাকরণগত ভুল হয়, তাহলে কখনো আর প্রোগ্রামটা রান হবে না। রান না হলে প্রোগ্রামটা কখনো আউটপুট শো করবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমি কোনো কিছু মান যদি ইনপুট অজানা মানের জন্য যদি আমাকে ইনপুট নিতে হয়, তাহলে আমি স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করব। আর যদি আমাকে কোনো কিছু মান প্রিন্ট করতে হয় বা প্রদর্শন করতে বলা হয়, তখন আমি কি ব্যবহার করব, প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করব। এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। এখন আসছে যে একটা প্রোগ্রামিং কিভাবে আমরা স্টার্ট করতে পারি, মানে একটা প্রোগ্রামিং শুরু করতে গেলে আমাদের প্রাথমিকভাবে কি কি জানা লাগবে। একটা প্রোগ্রামিং শুরু করতে গেলে প্রথম আমাকে একটা লাইব্রেরি ফাংশন অবশ্যই লাগবে। একটা লাইব্রেরি ফাংশন হচ্ছে #include stdio.h। তারপর হচ্ছে ইন্টিজার মেইন, এখানে হচ্ছে স্টেটমেন্ট। ওকে, একটা প্রোগ্রাম স্টার্ট করতে গেলে আমাকে এই স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে যে একটা প্রোগ্রামে একটা লাইব্রেরি ফাংশন থাকবে, একটা কি থাকবে, মেইন ফাংশন থাকবে। যেমন একটা সংসার যদি আমরা সাজাতে যাই বা একটা সংসার আমি যদি বলতে যাই, তার মানে একটা বাবা থাকে, একটা মা থাকে, তারপর যে সন্তান বা যে কোনো কাজ থাকে, আমরা বেশিরভাগ কাজগুলো কাদের নিয়ন্ত্রণ আমরা দেখতে পাই পরিবারের মধ্যে, সেটা হচ্ছে মার নিয়ন্ত্রণে। তার মানে হচ্ছে মেইন ফাংশনটা একটা তুমি মা হিসেবে যদি কল্পনা করো, তার মানে হচ্ছে মেইন ফাংশন ছাড়া, মেইন ফাংশনটা হচ্ছে ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আবার এই মেইন ফাংশনের আন্ডারে কাজ করানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, এবং যতগুলো কাজ হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ হবে। যতগুলো প্রোগ্রামিং লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখন মেইন ফাংশন ছাড়া একটা প্রোগ্রাম শুরুতে মেইন ফাংশন থেকে স্টার্ট হয়। তো মেইন ফাংশনটা যেহেতু প্রোগ্রামগুলো স্টার্ট হবে, তার মানে হচ্ছে মেইন ফাংশন ছাড়া কখনো প্রোগ্রামগুলো রান করবে না। তো মেইন ফাংশনটা অবশ্যই লাগবে। আর মনে রাখতে হবে একটা মেইন ফাংশন, একটা প্রোগ্রামে শুধুমাত্র একটাই মাত্র মেইন ফাংশন থাকে। এখন আসি লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনের মধ্যে এখানে #include কি আছে, #include stdi.h। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে কি, স্ট্যান্ডার্ড। i মানে হচ্ছে ইনপুট, আর o মানে হচ্ছে আউটপুট, আর h মানে হচ্ছে হেডার ফাইল। আর পুরোটাকে একটা বলা হবে, পুরোটাকে আমি কি বলতে পারি, সম্পূর্ণ অংশটাকে, এই সম্পূর্ণ অংশটাকে আমি বলতে পারি একটা লাইব্রেরি ফাংশন। পুরোটাকে আমি কি বলতে পারি, একটা লাইব্রেরি
ফাংশন, তার মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড মানে হচ্ছে মধ্যে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে কি কাজ করবে, এই প্রোগ্রামটা কাজ করবে, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিয়ে এই লাইব্রেরি ফাংশনটা মধ্যে কাজ করবে। এখন স্ট্যান্ডার্ড stdio.h যেটা আছে, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, টা হচ্ছে হেডার ফাইল, তার মানে পুরোটাকে একটা হেডার ফাইলে বলা যাবে বা পুরোটাকে কি বলা যাবে, লাইব্রেরি ফাংশন বলা যাবে। আমরা যখন প্রোগ্রামিং করতে যাই, আমরা যখন প্রোগ্রামিং করব, তো প্রোগ্রামিং কাজ করলে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আমাদেরকে ইত্যাদি কাজ করতে হবে। এখন ইত্যাদি যখন কাজগুলো করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইত্যাদি কাজগুলো করার সময় কি থাকে, ভিতরে কিছু বিল্ডিং ফাংশন তৈরি করে দেওয়া থাকে, যে কাজগুলো অনায়াসে আমাদেরকে সহজ করার জন্য আগে থেকে প্রোগ্রামগুলো রচনা করা থাকে। যে রচনা করার কারণে প্রোগ্রামগুলো রচনা করার থাকার কারণে আমাদের জন্য সুবিধা হয়। কোথায় রচনা করা থাকে, সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আমি যে কাজগুলো করবো সেখানে, যেমন আমার ইনপুট আউটপুট, তার মানে ইনপুট আউটপুটের কাজগুলো নিয়ে কাজ করবো কোথায়, এখানে অলরেডি বিল্ড আপ করা আছে, মানে ইনক্লুড মানে মধ্যে, এর মধ্যে এই লাইব্রেরি ফাংশনের মধ্যে দেওয়া আছে, তার মানে সেগুলো সে কাজ করে নেবে আমরা যখন কাজ করবো। তারপর আমরা যতগুলো লেখা লিখবো সবগুলো হচ্ছে এখানে লিখবো। তোমরা এখন যদি আমি ছোট একটা প্রোগ্রাম করতে যাই, ছোট একটা প্রোগ্রাম করতে চাই, যেমন হচ্ছে আমি শুধুমাত্র একটা প্রিন্টএফ করতে যাচ্ছি, মানে হ্যালো ওয়ার্ল্ড, অথবা কোনো কিছু জাস্ট একটা হাই লেখা একটা প্রিন্ট করতে যাচ্ছি, মনে করো যে প্রিন্ট, জাস্ট মানে প্রিন্ট করা মানে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো তাই শো করবে। আমি ডাবল কোটেশন যদি লিখি পটিয়া গভ কলেজ লিখলাম, তো পটিয়া গভর্নমেন্ট কলেজ যেটা লিখলাম, তার মানে ডাবল কোটেশনের মধ্যে মনে রাখতে হবে প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটা লিখবো সেই লেখাটা অটোমেটিক্যালি শো করবে। কিন্তু যদি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে যায়, তখন হচ্ছে সেই ভেরিয়েবল যদি প্রিন্ট করতে যায়, সেই ভেরিয়েবলটা হচ্ছে ডাবল কোটেশনের পরে বসবে, কিন্তু এই ফরম্যাটে বসাতে হবে। বুঝতে পারছি? ও আর একটা জিনিস, সেটা হচ্ছে স্টুডেন্ট একটা কনফিউশনে থাকে, যেটা হচ্ছে একটা দেখা যায় যে প্রায় সময় বই বা যে কোনো জায়গায় দেখা যায় যে এখানে সেকেন্ড প্যাকেজ শেষ হওয়ার আগে একটা গ্যাচ নামক একটা ফাংশন থাকে। কি থাকে? গ্যাচ নামক একটা ফাংশন। আসলে গ্যাচ নামক ফাংশনটা কেন ইউজ করা হয় বা ইউজ করলে করা যাবে কি বা না করলে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু ক্লিয়ার করব। তো গ্যাচ নামক ফাংশনটা আমি বলবো যে গ্যাচ নামক ফাংশনটাও দিয়ে করা যায়, না আবার না দিয়েও করা যায়। তো এখানে দুটো পার্থক্য কোথায়? কারণ হচ্ছে প্রোগ্রামিং আর সি প্রোগ্রামিং গুলো সাধারণত দুটো সফটওয়্যার আমরা কাজগুলো রান মানে করিয়ে রান করতে পারি। তো দুইটা সফটওয়্যার বলতে একটা হচ্ছে কোড ব্লক, একটা হচ্ছে টার্বো সি। কি বললাম? একটা হচ্ছে কোড ব্লক, আরটা হচ্ছে টার্বো সি। একটা হচ্ছে কোড ব্লক দ্বারা, একটা হচ্ছে কি দ্বারা? টার্বো সি দ্বারা। এই দুটো সফটওয়্যার দ্বারা আমরা কোডগুলো রান করতে পারি এবং দেখতে পারি। তো কোড ব্লকে যদি প্রোগ্রামটা রান করি, প্রোগ্রামটা রান করার পরে আমার আউটপুটটা শো হওয়ার জন্য একটা আউটপুট স্ক্রিন আসে। কি আসে? একটা আউটপুট স্ক্রিন আসবে, মানে আউটপুটটা দেখানোর জন্য। মানে এখানে যে প্রিন্টএফটা দেখছি, প্রিন্টএফের জন্য আউটপুট আনার জন্য একটা কি আসবে? একটা আউটপুট স্ক্রিন আসবে। প্রত্যেকটা সফটওয়্যারে আসবে, দুটো সফটওয়্যারে। কিন্তু কোড ব্লকে অটোমেটিক্যালি এসে সেটা স্থির থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে ডিলিট করতেছি বা ক্যান্সেল করতেছি, ততক্ষণ পর্যন্ত সেটা যাবে না আউটপুট স্ক্রিনটা। কিন্তু যখন টার্বো সিতে প্রোগ্রামগুলো করা হয়, টার্বো সিতে প্রোগ্রামগুলো করলে আমার কি দরকার? টার্বো সিতে প্রোগ্রামগুলো করলে আউটপুট স্ক্রিন আসে, কিন্তু এসে কয়েক সেকেন্ডে, এক সেকেন্ডে বা কয়েক মানে আরো কম সময়ের মধ্যে কি এসে মাত্রই চলে যাবে। এখন যদি আউটপুট স্ক্রিনটা যদি এসে মাত্র যদি চলে যায়, তাহলে কি আমি কি আউটপুট স্ক্রিনটাকে দেখতে পাবো? মানে আমার আউটপুটটাকে দেখতে পাবো? দেখতে পাবো না। তার মানে সেই আউটপুটটাকে স্থির রাখার জন্য কি ইউজ করা হয়? গ্যাচ নামক একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করা হয়। কোনটাকে? আউটপুট স্ক্রিনটাকে স্থির রাখার জন্য। কোন সফটওয়্যার ক্ষেত্রে? টার্বো সির ক্ষেত্রে। যদি টার্বো সিতে প্রোগ্রাম করি, তার মানে হচ্ছে আউটপুট স্ক্রিনটাকে স্থির রাখার জন্য গ্যাচ নামক ফাংশনটা ইউজ করা হয়। এখন গ্যাচ নামক ফাংশনটা যে ইউজ করব, সেটা কার মাধ্যমে কাজ করবে অথবা কোথায় সেটা কাজটা তৈরি করে দেওয়া আছে, সেটার জন্য একটা সফটওয়্যার লাইব্রেরি ফাংশন লাগবে। সেটার জন্য একটা কি লাগবে? লাইব্রেরি ফাংশন লাগবে। সেই লাইব্রেরি ফাংশনটার নাম হচ্ছে conio.h। সেটা লাইব্রেরি ফাংশনের নাম কি? হ্যাশ ইনক্লুড CLUDE conio.h। তার মানে conio.h নামক এই লাইব্রেরি ফাংশনটা লাগবে। কেন লাগবে? যদি আমি এখানে গ্যাচ ইউজ করে থাকি, তার মানে লাইব্রেরি ফাংশন এটা লাগবে, conio.h। conio.h মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট। h মানে তো হেডার ফাইল, এটা তো বলতে হচ্ছে না। তার মানে আমি আবার বলতেছি, তার মানে হচ্ছে যদি আমি এখানে গ্যাচ ফাংশন ইউজ করি, তার মানে এখানে conio.h ইউজ করতে হবে, কারণ লাইব্রেরি ফাংশন এটা ছাড়া এটা কাজ করবে না।
এখন যদি কেউ বলে যে না আমি গ্যাস ফাংশন ইউজ করব, আমি গ্যাস ফাংশন ইউজ করতে চাচ্ছি না, তাহলে আমার তাহলে কোঅর্ডিনেট অর্ডারের কোনো দরকার নাই। তার মানে এতটুকু চাইলে প্রোগ্রামটা রান করা যাবে। আশা করি বুঝতে পারছি। তো অনেকে কোয়েশ্চেনটা থাকতে পারে যে আমি কিছু কিছু প্রোগ্রামে দেখলাম যে এখানে গ্যাস নামক একটা ফাংশন আছে, এখানে আমার হ্যাশ ইনপুট stdio ডট h আছে, এটা আসলে কেন? তার মানে নিশ্চয় বুঝতে পারছি। তার মানে কোড ব্লকে যদি আমরা প্রোগ্রামগুলো করে থাকি, তার মানে হচ্ছে আমার গ্যাস ফাংশনের দরকার নাই আর কোঅর্ডিনেট অর্ডারের কোনো দরকার নাই যদি করে থাকি, মানে এই প্ল্যাটফর্মে যদি করি। আর যদি 4% যদি প্রোগ্রামগুলো হয় বা করে বা রান করতে চাই, তখন হচ্ছে গ্যাস নামক ফাংশন লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে আউটপুট স্ক্রিনটাকে স্থির রাখার জন্য। তো গ্যাস নামক ফাংশনটা যদি আউটপুট স্ক্রিনটাকে স্থির রাখার জন্য যদি গ্যাস নামক ফাংশনটা ব্যবহার করি, তাহলে আমার অবশ্যই কোঅর্ডিনেট অর্ডার আর লাইব্রেরি ফাংশনটা লাগবে, আদারওয়াইজ লাগবে না। এই দুটো করলে চলবে। এখন একটা কথা বলেছে যে আরেকটা প্রোগ্রামে অনেক সময় স্টুডেন্টরা দেখতে পাই বা আমরা দেখতে পাই যে রিটার্ন একটা জিরো ভ্যালু করে, রিটার্ন জিরো। রিটার্ন জিরোটা আমরা কেন দিই বা কোন সময় দিই? একটা জিনিস প্রোগ্রাম যখন একটা রান করা, একটা প্রোগ্রাম যখন আমরা রান করব, মানে প্রোগ্রাম করার পরে রান করার সাথে সাথে আউটপুট দেখানোর পর একটা রিটার্ন একটা মান প্রিন্ট করে, ইন্টিজার একটা মান। যদি আমি ইন্টিজার মেইন দিই, তার মানে হচ্ছে একটা মান অবশ্যই কি করবে, রিটার্ন করবে। সেটা হচ্ছে ইন্টিজার টাইপের মান রিটার্ন করবে, ইন্টিজার টাইপের মান রিটার্ন করবে। হ্যাঁ, যদি আমি শুধুমাত্র মেইন দিই, তার মানে শুধুমাত্র মেইন দিলে আমাকে অবশ্যই রিটার্ন জিরো দেখাতে হবে। কারণ হচ্ছে আমি রিটার্ন জিরো কেন দেখাতে হবে? কারণ হচ্ছে আমি কোনো ধরনের মান রিটার্ন করতে চাচ্ছি না। আমি রিটার্ন কোনো ধরনের মান রিটার্ন যদি করতে না চাই বা কোনো ধরনের গার্বেজ ভ্যালু যদি অনাকাঙ্ক্ষিত মান যদি আমি রিটার্ন করতে না চাই, তখন আমাকে রিটার্ন জিরো দিতে হবে। যদি ভয়েড মেইন ইউজ করা হয়, যদি ভয়েড মেইন ইউজ করা হয়, তখন কোনো ক্রমে রিটার্ন জিরো ইউজ করা যাবে না। কারণ ভয়েড মেইন হচ্ছে তোমার সবসময় এটা হচ্ছে ভয়েড আকারে থাকবে। তার মানে সবসময় তোমার এখানে কি থাকবে, কোনো মান রিটার্ন জিরো করবে না বা গার্বেজ ভ্যালু কোনো মান রিটার্ন করবে না। তারা নিশ্চয় বুঝতে পারছি। তার মানে হচ্ছে মেইন দ্বারা আমি অবশ্যই একটা প্রোগ্রাম করতে গেলে একটা লাইব্রেরি ফাংশন লাগবে, একটা হচ্ছে তারপর হচ্ছে মেইন ফাংশন লাগবে। মেইন ফাংশনটা বোঝানোর জন্য পাঁচ ব্র্যাকেট এবং প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী থাকবে। এরপরে সেকেন্ড বন্ধনী শুরু হবে এবং সেকেন্ড বন্ধনী শেষ হবে। সেকেন্ড বন্ধনী শুরু এবং শেষের মাঝখানে আমার স্টেটমেন্ট, যত ধরনের প্রোগ্রামে স্টেটমেন্ট থাকবে সব স্টেটমেন্ট হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজগুলো হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই লেকচার 4-এ আমরা একটা প্রোগ্রাম কিভাবে করতে হয় বা একটা প্রোগ্রাম কিভাবে স্টার্ট করব সেটা আমরা দেখব। এই স্ট্রাকচারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা মেইন ফাংশন অবশ্যই থাকবে। এখন আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা প্রোগ্রাম কিভাবে আমরা স্টার্ট করতে পারি বা শুরু করতে পারি। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর তারপর যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।